হ্যালো দেয়ার গাইস, দিস ইজ জাক প্রীতম সরেন। সিস্টেম ডিজাইনের একটা টপিকে আপনাকে স্বাগতম। তো আমরা কি করছিলাম, একটা সিস্টেম ডিজাইন করছিলাম। তো আমরা এর আগে কি কি দেখেছি, আমরা দেখেছি ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা লিখেছি, ক্যাপাসিটি এস্টিমেশন করেছি, তারপর আমরা এপিআই ডিজাইন করেছি। তো এপিআই ডিজাইনের পরে আজকে আমরা হাই লেভেল ডিজাইন দেখব। ঠিক আছে, হাই লেভেলে ডিজাইন দেখব এবং এটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো হাই লেভেল ডিজাইন, তো এটা দেখার আগে যদি আপনি আগে এই যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে যে আমরা সিস্টেম ডিজাইন করছি, তো এটা নিয়ে যদি আপনার ভিডিওগুলো না দেখা থাকে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি আগের ভিডিওগুলো আগে দেখে আসেন। তারপরে আপনি হাই লেভেল ডিজাইনটা যদি দেখেন, তাহলে আপনি আরও বেটারভাবে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের ধারণা থাকে, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। বাট যদি অনেক কিছু না বুঝতে পারেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব আগের ভিডিওগুলো দেখে আসেন। তো চলুন শুরু করা যাক আজকের হাই লেভেল ডিজাইন। তো ফার্স্ট অফ অল, হাই লেভেল ডিজাইন শুরু করার আগে আমরা জানি যে আমাদের কয়টা মডিউল ছিল এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। আমরা দুইটা জিনিসের উপর মেইনলি ফোকাস করেছি। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে স্ট্রিমিং করা, অর্থাৎ আমি ভিডিও দেখব, আর একটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট আপলোড করার জন্য। ঠিক আছে, যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফাইল আপলোড দিবেন, ভিডিও ফাইল আপলোড দেবেন। ঠিক আছে, তো এই দুইটা সার্ভিসটাকে আমরা মেইনলি প্রায়োরিটি দিয়ে আমরা এই সিস্টেম ডিজাইনটা করছি। ঠিক আছে, তো আমরা এবার হাই লেভেল ডিজাইন দেখব। এই যে আমরা ফার্স্ট দেখব হচ্ছে আমরা আপলোড কন্টেন্ট, দেন আমরা অন্য কিছুতে যাব, যেমন স্ট্রিমিংয়ের হাই লেভেল ডিজাইন দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা হাই লেভেল ডিজাইন দেখব আপলোড কন্টেন্টে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে ফার্স্ট অফ অল কী করে একটা ইউজার, সে আপনার রিকোয়েস্ট দেয় এই ব্রাউজার থেকে। কোথায় রিকোয়েস্ট দিচ্ছে? আমার ব্রাউজার থেকে আমার সাইটে রিকোয়েস্ট দেয়। তো ফার্স্টে হয় যে আমার একটা এপিআই গেটওয়ে থাকে, এরকম একটা এপিআই গেটওয়ে। আপনার যদি এটা ধারণা না থাকে যে এপিআই গেটওয়ে কি, আমার এই পুরো এই সিস্টেম ডিজাইনের একটা প্লে লিস্ট আছে, আপনি ফলো করতে পারেন। এখানে সমস্ত কিছু ডিসকাস করা আছে। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্টগুলা, যদি আপনার এই সমস্ত বিষয়ে ধারণা না থাকে, আপনি এগুলো দেখে আসবেন। তো এপিআই গেটওয়ে আমি বলে রাখি, যেটা আপনার এটা একটা রিসিপশনিস্ট হিসাবে আপনি কাউন্ট করতে পারেন। যে রিসিপশনিস্টের কাছে গেলে আপনাকে সে রাস্তা দেখায় দেয়, আপনি কোথায়, আপনি কি চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে রাস্তা দেখায় দেন। তো ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমার কি করে, একটা ইউজার যখন রিকোয়েস্ট করে, তখন ফার্স্টে সেই রিকোয়েস্টটা আগে এপিআই গেটওয়েতে যায়। তো এপিআই গেটওয়ে যাওয়ার পরে আমি ফার্স্ট এটা আমি ডিসকাস করছি, যখন আপনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম একটা ভিডিও আপলোডের জন্য রিকোয়েস্ট দেন। ঠিক আছে, এটা ভিডিও ফার্স্টে আপলোডের রিকোয়েস্টের সময় ফার্স্টে কি হচ্ছে, আপনার ল্যাপটপ থেকে আপনি যখন রিকোয়েস্ট দিচ্ছেন আপলোডের জন্য, আগে এপিআই গেটওয়ে দিতে যায়। এপিআই গেটওয়ে যখন দেখে যে না, আপনি একটা আপলোডের রিকোয়েস্ট করেছেন, তারপরে সে কি করে, আপনার এখানে মনে করেন একটা সার্ভার আছে। ঠিক আছে, তো এই সার্ভারটাকে আপনি নাম দিতে পারি এই সার্ভারটার নাম দিতে পারি কন্টেন্ট আপলোড সার্ভিস। ঠিক আছে, তো এটা আমার কন্টেন্ট আপলোড সার্ভিস। তো এখানে কি হচ্ছে যে আমার যে রিকোয়েস্টগুলো আসতেছে, আমি সেখানে এই কন্টেন্ট আপলোড সার্ভিসটা সেটাকে হ্যান্ডেল করতেছে। তো এটার আগে যেহেতু কন্টেন্ট আপলোড সার্ভিসটা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট আপলোড সার্ভিসটা এখানে যেহেতু আমি একা রিকোয়েস্ট করবো না, অনেকে রিকোয়েস্ট করবে, তাই না? তাহলে এই কন্টেন্ট আপলোড সার্ভিসে কিন্তু প্রেশার পড়তে পারে। ঠিক আছে, তো এই জায়গায় আমার আগে একটা লোড ব্যালেন্সার থাকতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় আমার একটা লোড ব্যালেন্সার থাকতে পারে। সো আমি এরকম দিলাম। ঠিক আছে, লোড ব্যালেন্সার। তো লোড ব্যালেন্সার কি করতেছে, আমার এই যে লোড ব্যালেন্সিং করে আমাকে কন্টেন্ট আপলোড সার্ভিসের সাথে সমস্ত কিছু সুন্দরভাবে জানা হয়, যেন ব্যালেন্স থাকতে পারে রিকোয়েস্টগুলো, যেন আমার একটা সার্ভিসের উপরে যেন প্রেশার না পড়ে, সেই জন্য আমি এখানে লোড ব্যালেন্সার দিয়ে দিচ্ছি, যেন কোনো ধরনের প্রবলেম না হয়, সুন্দর মতো সবাইকে প্রপারলি সে ট্রিট করতে পারে এই সার্ভিসটা। ঠিক আছে, তো লোড ব্যালেন্সার তাহলে আমার এখানে আছে, এবং আমার কন্টেন্ট আপলোড সার্ভিস, তো সার্ভার আমাকে করতেছে। তো আমার কি আমি কন্টেন্ট আপলোড সার্ভিস কি করবে, কন্টেন্ট আপলোড সার্ভিস যখন দেখবে যে ঠিক আছে, আমার ইউজার
একটা একটা ফাইল আপলোড দিতে যাচ্ছে, একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছে, তখন সে কি করবে, এখান থেকে আমার হচ্ছে একটা ডিবিতে, আমার হচ্ছে টিভিতে, তো ডিবিতে সে কি করছে, মেটা ডাটাটা হচ্ছে সেভ করছে। তার যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসেন না, যদি আপনি এপিআই ডিজাইনের যে ভিডিওটা দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফার্স্ট রিকোয়েস্টে কি হয়, আমার হচ্ছে মেটা ডাটা সেভ করে। তো ইউজার রিকোয়েস্ট করতেছে, কন্টেন্ট সার্ভিস দেখছে, ঠিক আছে আমাকে রিকোয়েস্ট করতেছে, সে মেটা ডাটাটা আমার ডেটাবেসে সেভ করে দেয়। এবার কি করে, আমার হচ্ছে এই ডেটাবেস থেকে আমাকে আবার একটা রেসপন্স দেয়, সেই রেসপন্সটা একটা সেশন ইউআরআই থাকে, সেশন ইউআরআই থাকে, এবং সেই সেশন ইউআরআই থেকে আমার মেইন যেই ফাইল আপলোডটা হবে, যে উইক ফাইলটা আছে, সেটার কাজ এখন শুরু হবে। ঠিক আছে, তো সেটার কাজ এখন শুরু হবে। তবে ফার্স্ট আমার কি হচ্ছে, আমার ফার্স্টে কাজ হচ্ছে আমাকে মেটাডাটা আমাকে ডিবি পর্যন্ত পৌঁছায় দেওয়া। তো কন্টেন্ট আপলোড সার্ভিস সেটা আমার কাজটা করে দিচ্ছে, এবং তারপরে সেশন ইউআরআই দেয়। এবার আপনার হচ্ছে কাজ হচ্ছে যে আপনার বিগ ফাইল কন্টেন্টটা আছে, এটাকে এখন আপনি হচ্ছে আপনার সেই যে অবজেক্ট স্টোরেজটা আছে সে পর্যন্ত নিয়ে যাওয়া। তো এবার ঠিক আছে, এখানে আমার এবার তাহলে কি হচ্ছে, আমি সেশন ইউআরআই পেয়ে গেছি, তাই না? সেশন ইউআরআই পাওয়ার পরে এবার আমার কি করবে, আবার সে হচ্ছে একটা পুট রিকোয়েস্ট দেবে। ঠিক আছে, তো পুট রিকোয়েস্টটা আবার এপিআই গেটওয়ে থেকে যাবে, লোড ব্যালেন্সার যাবে, লোড ব্যালেন্সারে যাওয়ার পরে এখান থেকে সে হচ্ছে একটা এখানে অবজেক্ট স্টোরেজ থাকবে। তো এটা হচ্ছে মনে করেন যেটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ। হ্যাঁ, তো কন্টেন্ট আপলোড সার্ভিস এবার কি করবে, আচ্ছা তো আমি বলে রাখি যে যখন হচ্ছে আপনি বিগ ফাইল আপলোড করেন, তখন আমি বলেছিলাম যে এর আগে আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন যে বলা হয়েছিল যে ভিডিও ফাইলটা বাইনারি ফরম্যাটে যায়। ঠিক আছে, বাইনারি ফরম্যাটে যায়, তো এইভাবে যায়। তো কন্টেন্ট আপলোড সার্ভিস এরপরে আপনার কি করবে, যেহেতু আপনার সেশন ইউআরআই দিয়ে দিয়েছে আপনাকে, এখন কন্টেন্ট আপলোড সার্ভিস এই জায়গা থেকে আপনাকে অবজেক্ট স্টোরেজে সেভ করবে। তো এটা হচ্ছে আমার অবজেক্ট স্টোরেজ। হ্যাঁ, অবজেক্ট স্টোরেজ, তো এটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ। এবার আমার কি হচ্ছে, আমার যে বিগ ফাইলটা সেটাকে অবজেক্ট স্টোরেজে সেভ করা হচ্ছে। তো সেভ করার পরে এইবার কি করবে, আবার একটা রেসপন্স, যেহেতু সেভ করার পরে কন্টেন্ট আপলোড সার্ভিস একটা রেসপন্স, ঠিক আছে, সেটাকে কি করবে, সেটাকে সে হচ্ছে, তো অবজেক্ট স্টোরেজে সেভ হওয়ার পরে বা কন্টেন্ট আপলোড সার্ভিস আপনার সেই যে অবজেক্ট স্টোরেজের যে আইডিটা আছে, আপনার ভিডিওর যে আইডিটা আছে, সেটা মেসেজ কিউতে পাঠায় দেয়। ঠিক আছে, তো মেসেজ কিউ কি করে, যে সে হচ্ছে আপনাকে অ্যাজ এ কিউ টাস্ক হিসাবে সে আপনাকে এরপরের যে প্রসেসগুলো আছে একের পর এক পাঠাতে থাকে। ঠিক আছে, তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার এখানে আরেকটা সার্ভিস থাকে। আমি যদি এটা এখানে কপি করে এখানে রাখি, এখানে মনে করেন যে এটা হচ্ছে আরেকটা সার্ভিস। ঠিক আছে, এখন এই সার্ভিসটা হচ্ছে আমার কন্টেন্ট প্রসেসর। ঠিক আছে, কন্টেন্ট প্রসেসর এটা হচ্ছে একটা সার্ভিস। তো এই সার্ভিসে কি হয়, এই সার্ভিসে অনেক কিছু হয়, অনেক কিছু বলতে অনেক কিছু, এটার অনেকটা লেয়ার আছে, লেয়ারের ভিতর দিয়ে এই সার্ভিসটা যায়। তো কি করে এই সার্ভিসটা আপনার মেইনলি কাজ করে কি, যে আপনার যেই অবজেক্ট স্টোরেজের যে আপনার যে ফাইলটা আপলোড হয়ে গেছে, তখন সেই ভিডিও আইডিটা এখানে রাখছে, একটা একটা করে কন্টেন্ট প্রসেসরকে পাঠায়। কন্টেন্ট প্রসেসর কি করে, যেহেতু আপনার ভিডিও আইডিটা আছে, তো এই কন্টেন্ট প্রসেসর আবার সেই অবজেক্ট স্টোরেজ থেকে আবার সেই ভিডিওটা গ্র্যাব করে, যেহেতু ভিডিও আইডিটা আপনি দিয়ে দিয়েছেন, সো সেই ভিডিও আইডিটা নিয়ে গ্র্যাব করে। এবার কন্টেন্ট প্রসেসর কী করে, এর মধ্যে অনেক লেয়ার আছে, সে ভিডিওটাকে চাঙ্কস আকারে ডিভাইড করে, মনে করেন যে একটা 1 মিনিটের ভিডিও আছে, সেটা 10 সেকেন্ড করে ছোটো চাঙ্কস করার পরে প্রতিটা চান্সকে বিভিন্ন ফাইল ফরম্যাটে, আপনার বিভিন্ন ভিডিও ফরম্যাটে সে কনভার্ট করে। তারপরে সেটার বিভিন্ন রেজলিউশনে সে কনভার্ট করে, আপনার হচ্ছে 720p, 180p, তারপরে 480p, আরও যত লোয়েস্ট বা হাই রেটেড রেজলিউশন আছে সেটা সে কনভার্ট করে। এইভাবে এক একটা চান্সকে এক একটা ফাইল ফরম্যাট এবং রেজলিউশনে সে কনভার্ট করে। তো এটা হচ্ছে অনেক বড় একটা আপনার প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, এই চাঙ্কসের কনভার্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু একটা বড় একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে সে হচ্ছে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায়, তখন সে কি করে, সে হচ্ছে একটা সিডিএন, এটা মনে করেন একটা সিডিএন, আমি লিখে রাখি, এটা হচ্ছে সিডিএন। ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ
এটা হচ্ছে আমার মেসেজ কিউ, এটা সিডিএন, এটা হচ্ছে আমার ডেটাবেস। এখানে আমি যদি দিয়ে রাখি যেটা হচ্ছে মেটা ডেটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ডেটাবেস, মেটা ডেটা, এটা অবজেক্ট স্টোরেজ। তো এটা হচ্ছে সিডিএন। তো যখন আমার প্রসেসিং কমপ্লিট হয়ে যায় তখন সে হচ্ছে সিডিএনে আমার এই চাঙ্কসের যে আমার যত ফাইলের যে জিনিসগুলো আছে সমস্ত কিছু সিডিএনে পাঠায় দেয়। কী জন্য পাঠায়? কারণ আপনার যে ইউজারটা আছে যখন স্ট্রিম করবে যেন খুবই ফাস্টলি সে স্ট্রিম করতে পারে সিডিএন থেকে, কারণ তার কাছে সমস্ত রেজলিউশনের সেই ফরম্যাটগুলো আছে, সমস্ত বিভিন্ন ফাইল ফরম্যাটে সে তার কাছে সেভ আছে, ঠিক আছে। এরপরে সে কি করে, কন্টেন্ট প্রসেসর সে হচ্ছে তার সাইড থেকে সে আবার আপনার হচ্ছে ডেটাবেসের সাথে সে কানেক্ট করে। কী জন্য কানেক্ট করে? জাস্ট বিকজ যে আপনার যে এই যে চাঙ্কসগুলো আছে এবং সিডিএনে সেভ করে রাখতেছে সেটা হচ্ছে বিভিন্ন লোকেশনে সেভ করা আছে, তাই না? তাই সেটাকে আবার মেটাডাটাতে সেখানে বলে দেয় যে আপনার এই চাঙ্কসগুলো এই জায়গায় সেভ আছে। কারণ এরপরে আপনি যখন স্ট্রিম করবেন তখন স্ট্রিমে তো আপনার এই লোকেশন ওয়াইজ আপনি স্ট্রিমিং করতে থাকবেন, রিকোয়েস্ট দেবেন, সেইভাবে সিডিএন আপনাকে ডেলিভার করতে থাকবে। তো যেহেতু সমস্ত কিছু ভাগ করে সিডিএনে দিয়েছে, সিডিএনে বিভিন্ন লোকেশনে সেভ করা আছে, তো আমাকে আবার মেটাডাটায় আপডেট করে দিতে হচ্ছে সিডিএনে কোথায় কোথায় কোন কোন লোকেশনে এগুলা সেভ করা আছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে কি আমার প্রসেসর আবার মেসেজ কিউতে একটা কিউ পাঠায় দেয়, যেহেতু আপনার কমপ্লিট হয়ে গেছে, তাই না? কমপ্লিট হয়ে গেছে, এবার মেসেজ কিউতে পাঠাই দেয় যে আমার কমপ্লিট একটা কিউ হিসাবে থাকে। এবার মেসেজ কিউ কি করবে, এরপরে কি করে, কন্টেন্ট প্রসেসর আমাকে হচ্ছে আবার মেসেজ কিউতে আবার বলে দেয় যে আমার যেহেতু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সেই মেসেজ কিউ একটা নোটিফিকেশন সার্ভিসে পাঠিয়ে দেয় এবং নোটিফিকেশন সার্ভিস ইউজারকে কনফার্মেশন দিয়ে দেয় যে আপনার ভিডিও প্রসেসিং এভরিথিং সব কিছু সুন্দর মতো ডান হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার হচ্ছে মেইনলি হচ্ছে কিভাবে আপনার আপলোড হয়। তো ফার্স্টে আমার আপলোডে কি হচ্ছে আমি আবার আপনাকে রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে আমরা যখন আমরা ভিডিও আপলোডের জন্য রিকোয়েস্ট করি, তো সে হচ্ছে একটা রিকোয়েস্ট দেয়, সেখানে এপিআই গেটওয়ে থেকে কন্টেন্ট আপলোড সার্ভিসে যায়, সেখানে লোড ব্যালেন্সার থাকে, কারণ অনেক রিকোয়েস্ট আসতে পারে। তো ফার্স্টে সে হচ্ছে স্টোরেজে একটা সেভ করে, আপনার মেটা ডাটাটা সেভ করে, মেটা ডেটা সেভ করার পরে একটা সেশন ইউআরআই দেয়। দেন আপনার সেই সেশন ইউআরআই অনুযায়ী সে হচ্ছে এরপরে আপনার ভিগ ফাইলটাকে কনভার্ট করে বাইনারি ফরম্যাটে কনভার্ট হওয়ার পরে এরপরে আপনার সেমভাবে এপিআই গেটওয়ে এখানে কন্টেন্ট সার্ভিসে আসে, অবজেক্ট স্টোরেজে সেভ হয়। অবজেক্ট স্টোরেজে সেভের পরে সেই আইডিটা আমার মেসেজ কিউতে পাঠায় দেয়। মেসেজ কিউতে পাঠানোর পরে সে একটা একটা করে কিউ সে হচ্ছে কন্টেন্ট প্রসেসরকে পাঠাতে থাকে। কন্টেন্ট প্রসেসর যেহেতু মেসেজ কিউর ভিতরে আমার ভিডিও আইডি থাকে, ভিডিও আইডিটা অবজেক্ট স্টোরেজ থেকে আবার কন্টেন্ট প্রসেসর গ্র্যাব করে নিয়ে আসে। কন্টেন্ট প্রসেসর আবার কি করে, ভিডিওটাকে নিয়ে আসার পরে সে বিভিন্ন চাঙ্কস আকারে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন রেজলিউশনে সে সেটাকে কনভার্ট করে এবং সেটা সিডিএনে আবার সেভ করে দেয়। করার পরে সে আবার মেটাডাটাটা সে আপনার হচ্ছে স্টোরেজে যে মেটাডাটা আছে ওখানে সব কিছু দিয়ে দেয় যে সিডিএনে কোন কোন লোকেশনে কোন কোন চান্সগুলো আছে সুন্দর মতো সেখানে দেওয়া থাকে। এরপরে কি করে, প্রসেসর আবার মেসেজ কিউতে একটা কিউ পাঠায় দেয়, একটা মেসেজ পাঠায় দেয়। সেই মেসেজটা নোটিফিকেশন সার্ভিসে যায়। নোটিফিকেশন সার্ভিস আপনাকে ইউজারকে ইনফর্ম করে দেয় যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার যে ভিডিওটা সমস্ত কিছু রেডি, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে কন্টেন্ট আপলোডিংয়ের হচ্ছে আপনার হাই লেভেল ডিজাইন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সেটা হচ্ছে কি কন্টেন্ট প্রসেসরে কি লেয়ারের মধ্যে দিয়ে যায়। তো এটা আমরা এখন ইন ডিটেলসে দেখব নেক্সটে, ঠিক আছে। তো এবার আমরা দেখব কন্টেন্ট প্রসেসর ওয়ার্কফ্লো ইঞ্জিন কিভাবে আপনার হচ্ছে এই পুরো জিনিসটাকে কাজ করে থাকে ব্যাক এন্ডে, ঠিক আছে। তো কন্টেন্ট প্রসেসর এটা হচ্ছে এবার আমরা একটু ইন ডিটেলসে দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো কন্টেন্ট প্রসেসরের ভিতরে কি আছে, ফার্স্ট অফ অল কন্টেন্ট প্রসেসরের ভিতরে আমার হচ্ছে এরকম আরেকটা আছে, ঠিক আছে। মনে করেন যেটা হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্টে থাকে হচ্ছে আমার হচ্ছে কন্টেন্ট চাঙ্কার সার্ভিস, এরকম একটা সার্ভিস আছে। তো কন্টেন্ট চাঙ্কার সার্ভিস কি করতেছে, আপনার যে কন্টেন্টগুলো আছে সে ছোট ছোট চাঙ্কস ক্রিয়েট করতেছে। তো মনে করেন যে মেসেজ কিউ থেকে আমার হচ্ছে রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে। মেসেজ কিউ থেকে আমার রিকোয়েস্ট আসতেছে, যদি ডিলিট করে দিই এবং এটাকে আমি জাস্ট খালি এটার সাথে কানেক্ট করে দিই, আমি বুঝাচ্ছি যে এটা এখন আমার কন্টেন্ট প্রসেসর সার্ভিস এবং এটার ভিতরে এখন আমার সমস্ত কিছু হবে, এর ভিতরে কি আছে, ঠিক আছে। তো
এই তো এটা কন্টেন্ট প্রসেসর সার্ভিস, এবং কন্টেন্ট প্রসেসর সার্ভিসের ভিতরে এখন আমার আছে হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট চাঙ্কার সার্ভিস, আর আরেকটা থাকবে হচ্ছে কন্টেন্ট চাঙ্কার সার্ভিস, আরেকটা থাকবে হচ্ছে আমার আরেকটা হচ্ছে ফরম্যাট কনভার্টার সার্ভিস একটা আছে। তো এটা হচ্ছে আমার ফরম্যাট কনভার্টার সার্ভিস। হ্যাঁ, তারপরে আরেকটা থাকবে হচ্ছে আমার আরেকটা হচ্ছে থাকবে কোয়ালিটি কনভার্টার সার্ভিস, দেন হচ্ছে আমার আরেকটা হচ্ছে থাকবে। ঠিক আছে, তো আমার কন্টেন্ট প্রসেসিংয়ের মধ্যে দেখেন 4টা জিনিস আছে। একটা হচ্ছে কন্টেন্ট চাঙ্কার সার্ভিস, ফরম্যাট কনভার্টার সার্ভিস, কোয়ালিটি কনভার্টার সার্ভিস, সিডিএন আপলোড সার্ভিস। তো এর ভিতরে আমার হচ্ছে একটা ইয়ে থাকবে। তো ফার্স্ট অফ অল কী করতেছে, আমার মেসেজ কিউতে ভিডিওর যে আমি যে আইডিটা আছে আমার স্টোরেজ থেকে, ভিডিও আইডিটা আছে, এখান থেকে আমার দিবে কন্টেন্ট চাঙ্কার সার্ভিস। সেই ভিডিও আইডিটা আবার অবজেক্ট স্টোরেজ থেকে গ্র্যাব করবে, সেই আপনার হচ্ছে যেই ভিডিওটা বিগ লং ভিডিও সেটাকে ছোট ছোট চাঙ্কস আকারে ক্রিয়েট করবে। ঠিক আছে, ক্রিয়েট করে সে আবার অবজেক্ট স্টোরেজে পাঠিয়ে দেবে, সেভ করে দেবে, যেহেতু আপনার হচ্ছে অবজেক্ট স্টোরেজে তো পাঠাতে হবে, তাই না? তো অবজেক্ট স্টোরেজে পাঠানোর পরে ছোটো ছোটো চাঙ্কস ভাঙার পরে সে পাঠাই দিয়ে সে আবার মেসেজ কিউতে আবার দিয়ে একটা ইভেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, তো মেসেজ কিউতে একটা ইভেন্ট দিয়ে দিবে। তো আপনি ধরতে পারেন যে এই মেসেজ কিউটা হচ্ছে, এখানে যে মেসেজ কিউটা আছে মনে করেন যে, তো এখানে মনে করেন যে এখানে ছোট ছোট মেসেজ কিউ আছে। তো মনে করেন যে এই প্রতিটা স্টেপের ভিতরে একটা করে মেসেজ কিউ আছে। ঠিক আছে, যে কন্টেন্ট চাঙ্কারের পরে নিচে একটা মেসেজ কিউ, এখানে একটা মেসেজ কিউ, এখানে একটা মেসেজ কিউ এখানে আছে। ঠিক আছে, তো কি হচ্ছে, কন্টেন্ট চাঙ্কার সার্ভিস যেহেতু এখন চাঙ্কগুলা ক্রিয়েট করে আপনাকে অবজেক্ট স্টোরেজে পাঠিয়ে দিচ্ছে, মেসেজ কিউতে একটা ইভেন্ট দিয়ে দিচ্ছে। এবার ফরম্যাট কনভার্টার, তো কন্টেন্ট চাঙ্কার সার্ভিস যখন অবজেক্ট স্টোরেজে দেওয়ার পরে যে মেসেজ কিউতে যে জিনিসগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে চাঙ্ক আমরা করেছি ভিডিওর, সে চাঙ্কের আইডিগুলো থাকতেছে সেই মেসেজ কিউতে, ইভেন্টে চাঙ্কের আইডিগুলো থাকতেছে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ফরম্যাট কনভার্টার সার্ভিসে আসবে। ফরম্যাট কনভার্টার সার্ভিস সেই মেসেজ কিউ থেকে আপনার সে আইডিগুলো নেবে, চাঙ্কের আইডিগুলো নেবে এবং বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করবে। তো বিভিন্ন ফরম্যাটে কনভার্ট কেন করতে হয়, কারণ বিভিন্ন ফরম্যাটে কনভার্ট আমাদের এক একটা ডিভাইস এক এক রকম ফরম্যাট সাপোর্ট করে। ঠিক আছে, আমাদের পিসি বা কম্পিউটার যেটা বলেন, তো কম্পিউটারে আমাদের যেরকম ফরম্যাট সাপোর্ট করে, হয়তো আমাদের মোবাইল ফোনস থাকে, তো এগুলাতে আমাদের হয়তো ডিফারেন্ট ফরম্যাট সাপোর্ট করে, এবং সেটার এক্সপিরিয়েন্স এক একটা ভিন্ন রকমের জন্য, গুড এক্সপিরিয়েন্সের জন্য আমাদের বিভিন্ন ফরম্যাটে আমাদের কনভার্ট করতে হয়। তো ফরম্যাট কনভার্টার সার্ভিস সেই চাঙ্কসের আইডি থেকে আবার অবজেক্ট স্টোরেজ থেকে রিকোয়েস্ট করে আমার সেই চাঙ্কসের ভিডিওগুলো নিয়ে আসার পরে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করে আবার সে অবজেক্ট স্টোরেজে সেভ করার পরে কি করে, আবার সে মেসেজ কিউতে একটা ইভেন্ট দিয়ে দেয় এবং সে বিভিন্ন ফরম্যাটের সে চাঙ্কসের সে আইডিটা দিয়ে দেয়। নেক্সটে আসে হচ্ছে কোয়ালিটি কনভার্টার সার্ভিস। কোয়ালিটি কনভার্টার সার্ভিস কি করে, আপনার মেসেজ কিউ থেকে যেই চাঙ্কসের ফরম্যাটের যে আইডিটা আছে সেটাকে নিয়ে আসে, আবার সে অবজেক্ট স্টোরেজকে রিকোয়েস্ট করার পরে সে সেই কোয়ালিটি কনভার্টার সার্ভিস এবং সেই চাঙ্কসকে সেই বিভিন্ন কোয়ালিটিতে কনভার্ট করে, সেটা 720p 180p বিভিন্ন রেজলিউশনে কনভার্ট করে। তো মনে করেন যে ফরম্যাট কনভার্টার সার্ভিসে আমার একটা চাঙ্কসের দুইটা ফরম্যাট আছে। ঠিক আছে, তো পার ফরম্যাটের জন্য কোয়ালিটি কনভার্টার সার্ভিস বিভিন্ন রেজলিউশন ক্রিয়েট করতেছে। মনে করেন এমওভি ফরম্যাটের জন্য 4টা রেজলিউশন, বা আরেকটা আছে MP4 ফরম্যাটের জন্য 4টা রেজলিউশন। ঠিক আছে, সেম চাঙ্কসে সেম ডিউরেশনের সেম, মানে আপনার ভিডিওর আমি যে ভিডিওটা দেখবো সেম, বাট আমার ফরম্যাটটা দুইটা আলাদা, এবং প্রতিটা পার ফরম্যাটের জন্য আমার কোয়ালিটি আরও অনেকগুলো থাকছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আবার সেমভাবে আমার অবজেক্ট স্টোরেজে আবার পাঠিয়ে দিচ্ছে চাঙ্কস আকারে, এবং সেমভাবে মেসেজ কিউতে এই চাঙ্কসের আইডিটা আবার দিয়ে দিচ্ছে। এইবার সিডিএন আপলোড সার্ভিস আমার মেসেজ কিউ থেকে আবার সেই চাঙ্কসের উইথ ফরম্যাট কোয়ালিটি কনভার্টারের একটা যে আইডিটা থাকে এটা নেওয়ার পরে সে আবার সেই অবজেক্ট স্টোরেজ থেকে গ্র্যাব করে সিডিএনে সেভ করে দেয়, যেন এরপরে যারা স্ট্রিম করবে যেন তারা ইজিলি স্ট্রিম করতে পারে। ঠিক আছে, তো এরপরে যে আমার সিডিএনে যে আমি করলাম সিডিএনে সেভ হওয়ার পরে এরপরে আমার কাজটা কি, আমি এখান থেকে আমার সেই
সিডিএন আপলোডার সার্ভিস কি করতেছে, ডেটাবেসে যায় আবার সে হচ্ছে আমাকে মেটাডাটাতে সেভ করে দিচ্ছে যে আমার সিডিএনে কোন কোন লোকেশনে কী কী চান্সগুলো সেভ করা আছে। ঠিক আছে, এরপরে কি করতেছে আমার এই যেহেতু কন্টেন্ট প্রসেসর সার্ভিস, সিডিএন আপলোডার সার্ভিস সব কিছু কমপ্লিট যেহেতু হয়ে গিয়েছে, তো সে এখন একটা মেসেজ কিউতে একটা ইভেন্ট দিয়ে দেয় যেটা হচ্ছে নোটিফিকেশন, এবং ইউজার লাস্ট পর্যন্ত আমার হচ্ছে নোটিফিকেশন পায় যে তার পুরোপুরি ভিডিও কমপ্লিট। ঠিক আছে, আপলোডিং কমপ্লিট। তো এই তো ছিল হচ্ছে আমার আপলোডিং কন্টেন্টের হচ্ছে হাই লেভেল ডিজাইন। তো দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট প্রসেসরের ভিতরে কত কিছু স্টেপের ভিতর দিয়ে যায়, কন্টেন্ট চাঙ্কার সার্ভিস, ফরম্যাট কনভার্টার সার্ভিস, কোয়ালিটি কনভার্টার সার্ভিস, সিডিএন আপলোডিং সার্ভিস। ঠিক আছে, তো এই যে স্টেপগুলা প্রতিটা প্রাইস সেম। সে কি করতেছে, মেসেজ কিউ থেকে ইভেন্ট নিচ্ছে, অবজেক্ট স্টোরেজ থেকে ফাইলটা নিয়ে আসতেছে, কনভার্ট করতেছে, ফাইলে আবার ফাইল স্টোরেজে আবার সেভ করতেছে, আবার ইভেন্ট ক্রিয়েট করে মেসেজ কিউতে পাঠিয়ে দিচ্ছে। নেক্সটে মেসেজ কিউ থেকে আবার আরেকটা সার্ভিস গ্র্যাব করতেছে, সেম প্রসেসে যাচ্ছে, জাস্ট তার নিজের যে সার্ভিসে তার যে রেসপন্সিবিলিটি সেটা সে ক্রিয়েট করতেছে, আবার সেমভাবে সে সেটাকে আবার পাঠিয়ে দিচ্ছে। সেম প্রসেস, জাস্ট তাদের রেসপন্সিবিলিটি ডিফারেন্ট। ঠিক আছে, খালি লাস্টে এসে সিডিএন আপলোডার সার্ভিস সিডিএনে আপলোড করে দিচ্ছে, মেটাডাটা আপডেট করে দিচ্ছে ডেটাবেজে, দেন একটা ফাইনাল নোটিফিকেশন ইভেন্টে পাঠিয়ে দিচ্ছে যেন ইউজার কনফার্মেশন পায় যে তার সমস্ত প্রসেসিং আপলোডিং সমস্ত কিছু কমপ্লিট। ঠিক আছে, তো এই তো ছিল হাই লেভেল ডিজাইনের হচ্ছে আপনার আপলোডিংয়ের সেকশন। এরপরে আমরা হচ্ছে স্ট্রিমিংয়ের সেকশন দেখব। তো চলুন এরপরে আমরা স্ট্রিমিং সেকশনটা দেখি। তো এরপরে আসি আমরা হচ্ছে যে আমরা এবার স্ট্রিমিং করব, এবং স্ট্রিমিংটা করব হচ্ছে আমরা হাই লেভেল ডিজাইনটা দেবো যে স্ট্রিম কীভাবে হয়ে থাকে। তো আমরা হচ্ছে যেটা ফার্স্টে দেখছি যে আপলোডিংয়ের যে হাই লেভেল ডিজাইনটা, তো এটা যদি আপনি বুঝতে পারেন স্ট্রিমিং খুবই ইজি। স্ট্রিমিংয়ে যদি আপনি এপিআই ডিজাইনটা দেখে আসেন যে আমরা স্ট্রিমিংয়ে কী করতেছিলাম, তো এটা হচ্ছে আপলোডিং কন্টেন্ট এবং স্ট্রিমিংয়ে ফার্স্ট আমরা কী করছিলাম, সার্ভারে একটা গেট রিকোয়েস্ট দিয়েছিলাম। আমি হচ্ছে যে ভিডিওটা দেখবো সেই অনুযায়ী আমি এন্ড পয়েন্টে আমি হিট করেছি গেট রিকোয়েস্টে হিট করার পরে কী হয়েছে, আমার একটা ম্যানিফেস্ট ফাইল দিচ্ছে। সেই ম্যানিফেস্ট ফাইলটা কি চাঙ্ক আকারে দেয়, কোন কোন লোকেশনে এই চাঙ্কসগুলো সেভ আছে সেটা দিচ্ছে, এবং তারপরে আমরা সিডিএনের সাথে রিকোয়েস্ট করে কানেক্ট হয়ে সেই লোকেশন ওয়াইজ চাঙ্কগুলোকে আমরা HLS প্রোটোকলের মাধ্যমে আমরা গেট রিকোয়েস্ট দিয়ে আমরা হচ্ছে কি গ্র্যাব করেছি, এবং আমরা স্ট্রিমিং এক্সপিরিয়েন্স নিয়েছি, ভিডিওটা দেখেছি। HLS প্রোটোকল কী জন্য নেওয়া হয়েছে? HLS প্রোটোকল নেওয়া হয়েছে আমাদের স্ট্রিমিং সার্ভিসের জন্য। স্ট্রিমিংয়ের জন্য HLS প্রোটোকল ব্যবহৃত থাকে। এটা আমাদেরকে বিভিন্ন কিছু ব্যালেন্স করে থাকে। যেমন মনে করেন যে আপনার যদি নেটের স্পিড ড্রপ করে তাহলে সে বিভিন্ন কোয়ালিটি ড্রপ করে দেবে, যে ঠিক আছে আপনার এখন লো স্পিড, তাহলে আপনি অল্প রেজলিউশনে দেখেন, হাই স্পিড স্টেবল স্পিড হয়ে গেলে সে সাথে সাথে সুইচ করে নিয়ে আপনাকে হাই রেজলিউশনে ভিডিও স্ট্রিমিং করতে সাহায্য করে থাকে। তো আরও অনেক আছে এরকম, আপনি ঘাটায় দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মেইন ছিল যে আমার যখন ক্লায়েন্ট স্ট্রিমিং করে তাহলে এই একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাই না? তাহলে এবার হাই লেভেল ডিজাইনে আসি, এবং আমরা এখানে দেখি যে আসলে আমাদের কী করলে আসলে খুব ইজি হয়ে যাচ্ছে। এখানে আমাদের যেই ক্লায়েন্ট আছে রিকোয়েস্ট করতেছে এপিআই গেটওয়ের পরে আমার তো এটা কন্টেন্ট আপলোডিং সার্ভিসের দিকে গিয়েছে, তাই না? ওটা তো আলাদা কিছুই না। এখানে জাস্ট আমার হচ্ছে একটা কি লাগবে, এখানে একটা হচ্ছে মনে করেন যে আমার এটা হচ্ছে একটা এখানে একটা লোড ব্যালেন্সার লাগবে। তো যখন আমার ক্লায়েন্ট স্ট্রিমিংয়ের জন্য হচ্ছে রিকোয়েস্ট করবে, তো যখন ক্লায়েন্ট হচ্ছে স্ট্রিমিংয়ের জন্য সে রিকোয়েস্ট করবে, তখন এপিআই গেটওয়ে আমার স্ট্রিমিং সার্ভিসে পাঠিয়ে দিবে। স্ট্রিমিং সার্ভিস থেকে ডেটাবেজে মেটাডাটা একটা হচ্ছে আমাকে ম্যানিফেস্ট ফাইল সে রিটার্ন করবে। ম্যানিফেস্ট ফাইল রিটার্ন করার পরে আমার ক্লায়েন্ট আবার সিডিএনের সাথে রিকোয়েস্ট করবে, সিডিএনের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, সিডিএনের সাথে কানেক্ট হওয়ার পরে সিডিএন থেকে আমি এখন ছোটো ছোটো চাঙ্কস আকারে আমি হচ্ছে তার কাছ থেকে আমি সেই লোকেশন ওয়াইজ হচ্ছে আমি যেহেতু ম্যানিফেস্ট ফাইলের ভিতরে আমার কী থাকে, চাঙ্কসের লোকেশনসগুলো থাকে, লোকেশনসগুলো আমি এবার সিডিএনের মাধ্যমে HLS প্রোটোকলের মাধ্যমে স্ট্রিম করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমার হাই লেভেল ডিজাইনের হচ্ছে স্ট্রিমিংয়ের জন্য। ঠিক আছে, তো
আপনি হচ্ছে এটাকে এভাবে সিডিএন থেকে পরে আমার যাবে হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে রিসিভ করবে। তো চাঙ্কসের মধ্যে কি কি থাকতে পারে, আমার প্যারেন্ট ভিডিও থাকবে, প্যারেন্ট ভিডিও একটা থাকবে, চাঙ্কসের কতটুকু চাঙ্কস 1 চাঙ্কস 2 এবং সেটা কত কত সেকেন্ডের মধ্যে, প্রতি সেকেন্ডের কোন ফরম্যাটের আছে এবং কোন ফরম্যাট কতটুক ডিউরেশন, কোন লোকেশনে সেভ আছে এবং প্যারেন্ট ফাইলটা কোনটা। তো এটাই হচ্ছে চাঙ্কসের মধ্যে থাকে। এইভাবে আমরা জিনিসটাকে গ্র্যাপ করে থাকি। প্রতিটা চাঙ্কসের বিভিন্ন হচ্ছে ফাইল ফরম্যাট আছে, কোয়ালিটি আছে। যখন ক্লায়েন্ট হচ্ছে এমওভি ফাইলের রিকোয়েস্ট করে, এমওভি ফাইলের চাঙ্কসগুলো যাবে সেটার কোয়ালিটির ফরম্যাটগুলো যাবে। যখন সে MP4 এর রিকোয়েস্ট করে MP4 এর চাঙ্কসগুলো যাবে। তো জিনিসটা এভাবে কাজ করে স্ট্রিমিংয়ের জন্য এবং এটা এভাবে কাজ হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাই লেভেল ডিজাইনের হচ্ছে আমার ছিল স্ট্রিমিং এবং হচ্ছে আপনি হচ্ছে স্ট্রিমিং ছিল এবং আমার হচ্ছে আপলোডিংয়ে কন্টেন্টের, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে আবার এখানে সিডিএন থেকে এভাবে করে দিতে পারেন যে এটা রিকোয়েস্ট করতেছে। তো এটা আমি আর দেখালাম না, আপনি এটা আপনারা করে নিতে পারেন HW হিসাবে। আপনি HWটা আপনি একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নিচে নিচে একটু কাটাবেন যে কিভাবে হাই লেভেল ডিজাইন একটু করি, বা এখান থেকে একটু অ্যাডভান্স। আমি তো বলতেছি যে যেটা দিয়েছি এটা একবারে সেমই হবে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে, সেটা না আরও এখানে অনেক কিছু অ্যাড করা যায়, ঠিক আছে। আমি আপনাদেরকে ইজিলি আমি বলতেছি, আপনি জাস্ট থিঙ্ক করবেন যে এটা কীভাবে। আমি যেমন বললাম যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে কী হচ্ছে, এপিআই গেটওয়ে থেকে আমাকে স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাঠাবে, তাহলে আমি এখান থেকে একটা ডেটাটা আমি গ্র্যাব করে ম্যানিফেস্ট ফাইলটা আমি নিয়ে নিলাম, তারপরে আমি সিডির সাথে কানেক্ট হয়ে যাব। তো এটা এখন কীভাবে আপনি কোন ফ্লোটে অ্যাড করবেন সেটা আপনি একটু মাথা খাটায় চেষ্টা করেন, তারপরে দেখেন কীভাবে হয়। তারপরে আপনি আরেকটা হাই লেভেল ডিজাইন অন্যটা হয়তো স্পটিফাইতে কীভাবে হচ্ছে, অথবা এটা ই কমার্সে কীভাবে হতে পারে, এগুলো আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এরকম একটা ব্ল্যাক বোর্ডে আসবেন, বিভিন্নভাবে আঁকানোর চেষ্টা করবেন, খাতা কলমে আঁকার চেষ্টা করেন, যেটা ইউজ করেন চেষ্টা করেন। হাই লেভেল ডিজাইন, সিস্টেম ডিজাইনের এগুলোভাবে যদি আপনি নতুন নতুন কিছু প্র্যাকটিস করেন তাহলে আপনার আরও মাথা খুলবে, ঠিক আছে। আপনি আরও নতুন কিছু বুঝতে পারবেন, আরও কমপ্লেক্স সিস্টেম ডিজাইন করতে পারবেন। যদি আপনি এভাবে প্র্যাকটিস না করেন, জাস্ট দেখে থাকেন, দেখে যদি আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন, আসলে এখন হয়তো বুঝতেছেন, বাট আপনি কিছুদিন পর জিনিসটা আসলে মাথা থেকে আপনার চলে যাবে। এটা আমাদের বাস্তবে, এটা আসলে বাস্তব যে আপনি একটা জিনিস যখন হ্যান্ড টু হ্যান্ড যখন প্র্যাকটিস করবেন না, আপনার এটা মাথায় মনে থাকবে না। সো আপনাকে এটা হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করতে হবে। আপনি যখন কোড লিখতেন, একসময় আমরা কোডিং করতাম, কোডিং আমাদেরকে প্র্যাকটিস করতে হতো। আমরা যদি চোখে দেখতেছি যে ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে অথবা বইয়ে লেখা আছে, যেখান থেকে দেখেন আপনি জাস্ট চোখ বুলায় দেখলে যেটা হয় সেটা হচ্ছে আপনি জাস্ট কিছু মোমেন্টের জন্য হয়তো মনে থাকবে, বাট লাস্টে গিয়ে আপনি ভুলেই যাবেন। সো আপনাকে হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিসটাই মেনলি করতে হয়। সো সিস্টেম ডিজাইনের ক্ষেত্রেও সেম, আপনি এরকম ব্ল্যাকবোর্ড নিতে আপনি এরকম অ্যাপ ইউজ করে আপনি বানাতে পারেন, অথবা আপনি হচ্ছে খাতা কলমে এরকম একটা সিস্টেম ডিজাইন করতে পারেন। পুরো একটা মনে করেন যে আপনি হচ্ছে একজন সিস্টেম আর্কিটেক্ট, আপনি এখন একটা সিস্টেম ডিজাইন করবেন। আপনি নিজেকে ভাবেন একটা সিস্টেম একটা পিক করেন যে এই সিস্টেমটা এয়ারবিএনবি আপনি ডিজাইন করবেন, স্পটিফাইয়ের ডিজাইন করবেন, ইউটিউব ডিজাইন করবেন, ই কমার্সের ডিজাইন করবেন, উবার সিস্টেম ডিজাইন করবেন, আরও অনেক রকম আছে। আপনার ChatGPT আছে, আপনি সার্চ দিয়ে দেখেন, আপনি তাকে বলেন যে এরকম কী কী করা যায়। যখন কোনো কিছু আপনার কমপ্লেক্স লাগবে আপনি তাকে অ্যাস্ক করেন, বিভিন্ন আর্টিকেল পড়েন কিভাবে তারা করেছে, আরও অনেক এক্সাম্পল আছে, সেগুলো থেকে দেখেন, দেখার পরে আপনি সেগুলোকে করেন। ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস বাই করেন, আরও অ্যাডভান্স কিছু লেখেন, সেটাকে আপনি ক্যাপাসিটি এস্টিমেশনের যেরকম রুলস ফর্মুলা আছে সেগুলো প্রয়োগ করেন। আপনি একটা জিনিস অ্যাসাম্পশন করে আপনি সেটাকে আপনি ক্যালকুলেট করেন, তারপরে সেটার আপনি এপিআই ডিজাইন করেন কিভাবে করতে হবে, তারপরে সেটা হাই লেভেল ডিজাইন করেন, একটা মানে একটা ডেমো টাইপের একটু করে আপনি দেখতে পারেন যে এটা কীভাবে হয়। যখন আপনি এভাবে একটা সিস্টেমকে ডিজাইন করে কাজ করা শুরু করবেন না, আপনার সিস্টেম খুবই ফুলি অপটিমাইজড হবে। আপনি একটা ইঞ্জিনিয়ারদের মতো আপনার ভাবনা, আপনার চিন্তা অটোমেটিকলি তৈরি হওয়া শুরু করবে। তখন আপনি বড় বড় সিস্টেম নিয়ে আপনি ভাবতে পারবেন যে এটা আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে। আপনি প্রতিদিন যেই অ্যাপসগুলো ইউজ করেন, লাইক আপনি ফেসবুক স্ক্রল করেন, তো আপনি যখন ফেসবুক স্ক্রল করতেছেন, ফেসবুকের এই যে নিউজ ফিডটা কীভাবে সিস্টেম ডিজাইনের ওয়েতে কাজ করে এটা আপনি ভাবেন, এটাকে আপনি ডিজাইন করেন, এইভাবে আপনি জিনিসটাকে প্র্যাকটিস করেন, তাহলে হবে কি আপনি জিনিসটা খুবই ডিপলি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইমপ্লিমেন্ট করার পরে আপনি জিনিসটাকে সিস্টেমটা দাঁড় করাতে পারেন, ঠিক আছে।
এবং এটাকে আরও অ্যাডভান্সভাবে আপনি বিল্ড করতেই পারেন। ঠিক আছে, তো এই তো ছিল হাই লেভেলের সিস্টেম ডিজাইন কিভাবে করতে হয়, বোথ আপলোডিংয়ে কন্টেন্ট অ্যান্ড স্ট্রিমিংয়ে কন্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।